বন্ধুরা, আপনার কি ডায়াবেটিস হয়েছে? আপনি কি সুগারের সমস্যায় ভুগছেন? আপনি জানেন কি ডায়াবেটিস রোগীদের ৮০% ফ্যাটি লিভারে ভুগে থাকেন? কেন এমনটা হয়? এর থেকে মুক্তির উপায় বা কি? আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে এই প্রশ্নগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব ডায়াবেটিস কি, ডায়াবেটিস কেন, কিভাবে হয়। তারপর আমি আলোচনা করব কেন ৮০% ডায়াবেটিস রোগীরাই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগে থাকেন, এর পিছনে বিজ্ঞানটাই বা কি, এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে বিনা ঔষধে এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে এই সমস্যা থেকে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। বিশ্বের যত মানুষ মারা যায় অসংক্রামক রোগে, তার বেশিরভাগ মানুষই মারা যায় ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কমপ্লিকেশনে। আবার ডায়াবেটিসের আক্রান্ত রোগীদের ৮০%ই ভুগে থাকেন লিভারের সমস্যা, বিশেষ করে ফ্যাটি লিভারে। তাহলে কি ডায়াবেটিসের সঙ্গে ফ্যাটি লিভারের সরাসরি কোনো সম্পর্ক আছে? বর্তমানে আমাদের সমাজে মহামারী নয়, অতিমারীর মতন ডায়াবেটিস যেমন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফ্যাটি লিভার। কেন এমনটা হচ্ছে, এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমে ডায়াবেটিস কি, কেন, কিভাবে ডায়াবেটিস হয়ে থাকে, এই বিষয়গুলি সংক্ষেপে একটু আলোচনা করে নিলে আমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে। টাইপ 2 ডায়াবেটিস আসলে কোনো রোগই নয়। রক্তের সুগার বা গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকে আমরা ডায়াবেটিস বলে থাকি। এটি একটি অবস্থা বা লক্ষণ মাত্র। যদি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি, ডায়াবেটিস হচ্ছে একটি ক্লিনিক্যাল কন্ডিশন মাত্র। কেন এই অবস্থা বা লক্ষণটি দেখা দেয়, এর পিছনে যে আসল কালপিট বা ভিলেন, সেটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীরে কিভাবে, কোন পদ্ধতিতে তৈরি হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের কোন স্তরে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতন সমস্যা দেখা দিয়ে থাকে, আসুন সেই বিষয়গুলি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। সুস্থভাবে বেঁচে থাকতে প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি, সাধারণত সেগুলো তিনটি মূল উপাদান দিয়ে তৈরি: প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। প্রোটিন আমাদের পেটে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, ফ্যাট ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়, আর কার্বোহাইড্রেট সুগার বা গ্লুকোজে কনভার্ট হয়। এই কার্বোহাইড্রেট খাদ্য খাবার পেটে গিয়ে বিভিন্ন এনজাইমের সাহায্যে কার্বোহাইড্রেটকে ভেঙে রক্তের গ্লুকোজ বা সুগারের পরিমাণ বাড়ায়। এই গ্লুকোজ বা সুগারই হচ্ছে এনার্জির একটি গুরুত্বপূর্ণ সোর্স বা উৎস, যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। এই গ্লুকোজ বা সুগার একা একা সেলের মধ্যে ঢুকতে পারে না, তার প্রয়োজন হয়ে থাকে একটি বাহন বা ক্যারিয়ারের। প্যানক্রিয়াসের মধ্যে থাকা বিটা সেল থেকে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাওয়ার রেসপন্সে রক্তে ইনসুলিনের নিঃসরণ হয়ে থাকে। এই ইনসুলিনই হচ্ছে রক্তে থাকা গ্লুকোজের বাহক বা ক্যারিয়ার। এই ইনসুলিন রক্তে থাকা গ্লুকোজকে সেলের কাছে নিয়ে যায়। ইনসুলিন রক্তের গ্লুকোজকে নিয়ে গিয়ে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এর সাথে সাথে সেলের মধ্যে গ্লুকোজ ঢোকার যে রাস্তা বা পথ, সেটি খুলে যায়। সেই পথ দিয়ে গ্লুকোজ সেলের মধ্যে প্রবেশ করে। আপনারা এটাও জানেন, প্রত্যেকটি সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। সেই মাইটোকন্ড্রিয়া গ্লুকোজকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করে, এটিপি উৎপাদন করে, যার সাহায্যে শরীরের সমস্ত রকম মেটাবলিক কার্যক্রমগুলি পরিচালিত হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, কি কারণে, কিভাবে
এই স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়াটির ব্যাঘাত ঘটে। যদি আপনি বারে বারে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার বেশি বেশি পরিমাণে প্রয়োজনে অপ্রয়োজনে খেয়ে থাকেন, যতটুকু কার্বোহাইড্রেট শরীরে প্রয়োজন তার থেকে বেশি বেশি পরিমাণে খেয়ে থাকেন, আবার যতটুকু পরিমাণে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাচ্ছেন সেটা সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না, ব্যবহার করছেন না, অলস জীবনযাপন করছেন, কোন রকম এক্সারসাইজ করছেন না, এর সাথে সাথে যদি অ্যাংজাইটি, স্ট্রেস এবং টেনশনের মতন সমস্যা থেকে থাকে, দীর্ঘদিন ধরে এইভাবে যদি চলতে থাকে, তাহলে একটা সময়ের পরে গিয়ে শরীরের সেলগুলিতে সুগারের পরিমাণ বেড়ে যাবে। সেলগুলি এই সুগারকে ফ্যাটে কনভার্ট করে সেলের মধ্যে ফ্যাট জমা করবে, সেলগুলি ফ্যাটে ভর্তি হয়ে যাবে, সেলগুলি ওভারলোডেড হয়ে যাবে। সেলগুলি তখন নিজেদেরকে রক্ষা করতে অতিরিক্ত সুগারকে সেলের মধ্যে ঢুকাতে দিতে চাইবে না। সেলগুলি ইনসুলিনের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, একটি রেজিস্ট্যান্স তৈরি করবে। এটা কি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এটি একটি প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন। এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে কতগুলি গুরুতর পরিবর্তন ঘটে। এক, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে সেলের মধ্যে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ ঢোকাতে না পারার জন্য শরীরের সেলগুলি গ্লুকোজের অভাবে যথেষ্ট পরিমাণে শক্তি উৎপাদন করতে পারে না, শরীরের সেলগুলি শক্তিহীনতায় ভোগে। এই কারণেই বেশিরভাগ ডায়াবেটিস রোগীরাই দুর্বলতায় ভুগে থাকেন। দুই, তখন আমাদের ব্রেন মনে করে আমরা যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাচ্ছি না, কার্বোহাইড্রেট খাদ্য খাবারের অভাবে সেলগুলি অভুক্ত থাকছে, ব্রেন তখন অ্যাপিটাইট বা হাঙ্গার তৈরি করে। এই কারণেই দেখবেন বেশিরভাগ ডায়াবেটিস রোগীদেরই বারে বারে খিদে পায়, তারা বারে বারে খায়। তিন, আমাদের ব্রেইন মনে করে প্যানক্রিয়াস কম পরিমাণে ইনসুলিন তৈরি করার জন্য রক্তের গ্লুকোজকে ঠিকভাবে সেলের মধ্যে ঢুকাতে পারছে না। ব্রেনের নির্দেশে প্যানক্রিয়াস তখন বেশি বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে শুরু করে, রক্তে বেশি বেশি পরিমাণে ইনসুলিনের নিঃসরণ করতে থাকে। প্রথম দিকে রক্তের এই বাড়তি ইনসুলিন সেলের রেজিস্ট্যান্সকে ব্রেক করে সেলের মধ্যে জোর করে ঢুকিয়ে দিতে পারলেও একটা সময় পরে গিয়ে রক্তের ইনসুলিনের পরিমাণ বাড়িয়েও সেলের মধ্যে গ্লুকোজকে ঢোকাতে পারে না, কারণ শরীরের সেলগুলিও আরো বেশি বেশি পরিমাণে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এইভাবে চলতে চলতে একটা সময় পরে গিয়ে প্যানক্রিয়াসের মধ্যে থাকা বিটা সেলগুলিও অতিরিক্ত ইনসুলিন তৈরি করার ফলে ক্লান্ত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, বিটা সেলগুলিও এক্সস্টেড হয়ে যায়, বিটা সেলগুলো আগের মতন ইনসুলিন উৎপাদন করতে পারে না, ইনসুলিনের উৎপাদন কমে যায়, যার ফলশ্রুতিতে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাটিকে ডায়াবেটিস বলা হয়। আসুন এবার আমরা এই ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিসের সঙ্গে লিভারের সমস্যা বা ফ্যাটি লিভারের কি সম্পর্ক সেই বিষয়টি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আপনারা জানতে পারলেন ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের সুগারকে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে ইনসুলিন সঠিকভাবে এই কাজটি করতে পারছে না, যার ফলশ্রুতিতে বাড়ছে রক্তের সুগারের পরিমাণ। রক্তের এই অতিরিক্ত সুগার রক্তনালীর পক্ষে ক্ষতিকর এবং টক্সিক। এই রক্তনালীগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে আমাদের শরীরে একটি প্রোটেক্টিভ মেকানিজম কাজ করে। এই প্রোটেক্টিভ মেকানিজমটি কিভাবে কাজ করে? ইনসুলিনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তনালীগুলিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে, রক্তের বাড়তি সুগারকে রক্তনালী থেকে সরানোর জন্য আমাদের লিভারের কাছে পৌঁছে দেওয়া। লিভার তখন ব্রেনের নির্দেশে রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেন এবং ফ্যাটে কনভার্ট করে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জমা করে।
তার ফলে আমাদের সাইজ, আমাদের শেপ, আমাদের ওজন বাড়তে থাকে, আমাদের মধ্যপ্রদেশও বাড়তে থাকে, শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমা হতে থাকে, আমাদের লিভারের মধ্যেও চর্বি জমতে থাকে, আমাদের লিভারও বড় হয়ে যায়। স্বাভাবিকভাবেই আমাদের লিভারে অল্প কিছু ফ্যাট জমা থাকে। যখন লিভারের ওজনের 5 থেকে 10% বেশি ফ্যাট জমা হয়, তখনই সেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ফ্যাটি লিভার বা হ্যাপাটোমেগালি। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে, তাহলে সব ডায়াবেটিস রোগীদের কেন ফ্যাটি লিভার হয় না? আমি আগেই আলোচনা করেছি প্রোটেক্টিভ মেকানিজমের জন্য রক্তনালী থেকে অতিরিক্ত গ্লুকোজকে সরাতে ইনসুলিন লিভারের কাছে পাঠায়। লিভার এই গ্লুকোজকে ফ্যাটে কনভার্ট করে কোথায় কোথায় জমা করবে সেটি নির্ধারণ করে থাকে ব্রেন। ব্রেনের নির্দেশে লিভার এই ফ্যাটকে বিভিন্ন জায়গায় জমা করে। ব্রেনের নির্দেশে লিভারে যদি বেশি বেশি পরিমাণে ফ্যাট জমা হয়, তাহলেই ফ্যাটি লিভার তৈরি হবে। ব্রেনের এই নির্দেশনাটিও পরিচালিত হয়ে থাকে আমাদের জেনেটিক্স দ্বারা। বন্ধুরা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ফ্যাটি লিভারের এই ক্রোনোলজিটাকে বুঝতে হবে। লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের জন্য প্রথমে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে থাকে, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য রক্তে সুগারের পরিমাণ বাড়ে। শরীরে থাকা প্রোটেক্টিভ মেকানিজম রক্তের বাড়তি সুগারকে লিভারের কাছে পাঠায়। ব্রেনের নির্দেশে লিভার সেই সুগারকে ফ্যাটে কনভার্ট করে শরীরে জমা করে, বিশেষ করে লিভারে, যার ফলশ্রুতিতে তৈরি হয়ে থাকে ফ্যাটি লিভার। তার জন্য 80% ডায়াবেটিস রোগীদেরই ফ্যাটি লিভার হয়ে থাকে। এখন এই ফ্যাটি লিভার হলে কিভাবে বুঝবেন? দেখুন, সাধারণত বেশিরভাগ ফ্যাটি লিভারেরই প্রথম দিকে কোন রকম লক্ষণ প্রকাশ পায় না। বর্তমানে ফ্যাটি লিভারকে ভালো করে বোঝার জন্য, ফ্যাটি লিভারকে গ্রেডিং করার জন্য ফাইব্রো স্ক্যান করা হয়। এই ফাইব্রো স্ক্যানের মধ্যে দিয়ে ফ্যাটি লিভারের গ্রেডিং এবং লিভারের নমনীয়তা সবকিছুই ভালোভাবে বোঝা যায়। লিভারের মধ্যে কত পরিমাণে ফ্যাট জমেছে সেটাও বোঝা যায়। এখন লাখ টাকা নয়, কোটি টাকার প্রশ্ন হচ্ছে এর চিকিৎসা কি? কনভেনশনাল চিকিৎসা ব্যবস্থায় FDA অ্যাপ্রুভড এমন কোনো মেডিসিন নেই যা দিয়ে ফ্যাটি লিভারকে সারানো যায়। আমরা আগেই আলোচনা করেছি ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে কিভাবে রক্তে সুগারের পরিমাণ বাড়ে, কিভাবে শরীরে চর্বি জমা হয়, ওজন বাড়ে, লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভার তৈরি করে থাকে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স না করে কোনোদিনই ডায়াবেটিসকে যেমন সারানো যায় না, তেমনি ফ্যাটি লিভারকেও সারানো যায় না। তাই সারা বিশ্বে আপনারা এমন একটি রোগী খুঁজে পাবেন না যাদের ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার ভালো হয়ে গেছে। আজকের এই বৈজ্ঞানিক সত্যটি অনেক চিকিৎসকদের মানতে অসুবিধা হলেও আগামী দিনে তারা বাধ্য হবেন এই বৈজ্ঞানিক সত্যটিকে মেনে নিতে। বর্তমানে বিশ্বে এটি তো প্রমাণিত সত্য, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি রিভার্সেবল কন্ডিশন, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করা যায়, সারানো যায়। আমরা যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণকে কম রেখে, প্রোটিনের পরিমাণ মডারেট রেখে এবং ফ্যাটের পরিমাণ বাড়িয়ে ফ্যাট অ্যাডাপ্টেশন করার মধ্য দিয়ে, ফ্যাট মেটাবলিজমের মধ্যে দিয়ে খুব সহজেই আমাদের শরীরের সঞ্চিত চর্বিকে বার্ন করার মধ্যে দিয়ে আমাদের বর্ধিত ওজন ও লিভারের সঞ্চিত চর্বিকে গলাতে পারি। এর সাথে সাথে আমরা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকেও রিভার্স করতে পারবো। আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে পারি, সারাতে পারি, তাহলে আমরা খুব সহজেই আমাদের শরীরের ওজনকেও নিয়ন্ত্রণে রাখতে পারবো, আমাদের ফ্যাটি লিভারকেও সারাতে পারবো,
আমাদের শরীরের কোষগুলিকেও খালি করতে পারবো। শুধু ফ্যাটি লিভারই নয়, ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ এবং অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডার গুলিকেও দূরে রাখতে পারবো। আপনারা আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদের লাইফস্টাইল, আপনাদের জীবনশৈলী, আপনাদের মানসিক সুস্থতার চর্চার মধ্যে দিয়ে খুব সহজেই এই ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের উপরে কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করবেন সে সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও আছে। আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান, ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিংক দিয়ে রাখলাম, আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।